বিষয়ে আমরা এবার রবিবাবুকে ডাকবো। রবিবাবু আমাদের সামনে হাজির হবেন। তার সেই শস্ত্রমণ্ডিত চেহারা অবশ্য আমরা দেখতে পাবো না, আলহামদুলিল্লাহ নেই, তবু আমরা রবিবাবুকে দেখবো। এবং আমি সত্যিকার তোমাদের একটু বলি, আমি কিছুদিন একটি গল্প লিখেছি। রবীন্দ্রনাথ ঢাকা শহরে এসেছিলেন, হ্যাঁ, আমাদের একটা ফাস্টফুডের দোকানে বসে খাবারও খেয়েছেন, কালিদাসের সঙ্গে একসঙ্গে বসছিলেন। আমি নিজে মনে মনে কল্পনা করেছিলাম, আজকে দেখতে পাচ্ছি তো আমার লেখাটা ব্যর্থ হয়নি, এখানে স্বয়ং রবীন্দ্রনাথ দাঁড়িয়ে যাবেন। আমি রবীন্দ্রনাথকে সবিনয়ে মঞ্চে মাইকের সামনে দাঁড়াতে অনুরোধ করছি। রাজীব সরকার। ধন্যবাদ মাননীয় সভাপতি ও অন্যান্য দর্শক শ্রোতাদের। আমি জানি এখনো আপনাদের মন থেকে মুগ্ধতার রেশ কাটেনি, কারণ কিছুক্ষণ আগে আমার এই অনন্য সৃষ্টি লাবণ্য কথা বলে গিয়েছে এবং লাবণ্য বারবার এটিই প্রমাণ করতে চেয়েছে আমি তার কাছে কতটা ঋণী। যা শুনতে শুনতে আমারই রচিত দুটি লাইন মনে পড়ে গেল, যা হয়তো আপনারা অনেকেই স্কুলে পড়ে থাকবেন। লাইন দুটি এরকম: শৈবাল দিঘিরে বলে উচ্চ করিসি, লিখে এক ফোঁটা দিলের শিশি। বিশাল দিঘিতে শৈবালের জন্ম, কিন্তু দিঘি কখনো শৈবালের কাছে কোনো কৃতিত্ব দাবি করেনি। কোনো এক শরতের সামান্য শিশিরের কারণে যখন শৈবালের গা থেকে সেই দিঘিতে কয়েক বিন্দু জল ঝরে পড়ল, তখন শৈবাল অকৃতজ্ঞের মতো বলল, হে দিঘি, তুমি কিন্তু আমার কাছে ঋণী। ঠিক তেমনিভাবে লাবণ্য হয়তো আমাকে তাই বলতে চাই। বিষয়টি হচ্ছে মহত্ব নিয়ে। আমি স্মরণ করে দিতে চাই আরেকটি বিখ্যাত বাণী: কেউ কেউ মহৎ হয়ে জন্মায়, কেউ কেউ মহত্ব অর্জন করে, আর কারো কারো উপর মহত্ব আরোপিত হয়। লাবণ্য, তোমার উপরও মহত্ব আরোপিত হয়েছিল, এবং সেই আরোপকারী মানুষটি আর কেউ নেই, স্বয়ং রবীন্দ্রনাথ। আর তোমার মতো একটি সৃষ্টি দিয়ে আমার আসলে মহৎ হওয়ার কিছু নেই, কারণ সেই যে একটি গোত্রের কথা বলেছি যারা মহৎ হয়ে জন্মায়, আমি তো জন্ম থেকেই মহৎ। কেননা আমার জন্ম কলকাতার বিখ্যাত সেই জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে, যারা কিনা বাঙালি সংস্কৃতি ভিত্তিটি নির্মাণ করে দিয়েছিল। আমার ঠাকুরদা প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, যার ঋণের কথা বলে শেষ করা যাবে না, এই বাঙালি জাতি কতভাবে তার প্রতি কৃতজ্ঞ। আমার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, তার অবদানের কথাও বলে শেষ করা যাবে না। আমার ভাই বোনদের কথা আমি নাইবা বললাম। কাজেই আমি মহৎ হব, এবং সেই মহত্বের ভারে আমি এতটাই আপ্লুত হব, আক্রান্ত হব, যে সেই ভার লাঘব করার জন্য অন্য কারো কারো উপর আমি মহত্ব আরোপ করব। সেটাই স্বাভাবিক, এবং আমিও তাই করেছি। কাজেই আমি কারো মহত্ব দ্বারা আরোপিত নেই, বরং আমার মহত্বে, আমার কারণে তুমি বড় অনেক বেশি নন্দিত, তুমি অনেক বেশি জনপ্রিয়। আমি কিভাবে তোমার উপর মহত্ব আরোপ করলাম? দেখো, আমার আগে বাংলা সাহিত্যে মোটামুটি দৌড়দণ্ড প্রতাপ চালিয়েছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার নায়িকাগুলোর দিকে তাকাও, চোখের দিকে তাকানোর আগেই চোখ থেকে গড়গড় করে জল ঝরে পড়ে, যেন চোখ দুটোর মধ্যে দমকল বাহিনী ঢুকায়, কথায় কথায় কাঁদে, ছিচকালি দেয়। পড়াশোনার কথা আমার নাইবা বললাম, হয়তো অক্ষর জ্ঞান আছে এই পর্যন্তই, বঙ্কিমচন্দ্র বাদ দিলাম। স্বয়ং আমি এই রবীন্দ্রনাথ যখন শুরুর দিকের উপন্যাসগুলো লিখি, আমার হাত দিয়ে যখন হৈমন্তী, রতন, বিন্দু, মৃন্ময়ী কিংবা বিনোদিনী রচিত হয়, তাদের স্থান বাংলা সাহিত্যে কোথায়? তারা হয় বেদনা, নাহলে অন্যের ঘর ভাঙার জন্য ষড়যন্ত্র করছে, কিংবা অন্যের বঞ্চনা দ্বারা প্রতিশোধ নেওয়ার জন্য তারা তাড়িত হচ্ছে। এবং সর্বোপরি সৌন্দর্য হচ্ছে তাদের মূল সম্পদ। কিন্তু লাবণ্যই বাংলা সাহিত্যের প্রথম চরিত্র, যেখানে আমি অঙ্কন করে দেখিয়েছি একজন শিক্ষিতা, উজ্জ্বল, সুন্দরী, ব্যক্তিত্বময়ী ও প্রভাবশালী নারীর চরিত্র কেমন হতে পারে। লাবণ্য, তুমি স্বীকার করে গিয়েছো যে অমিত আর কেউ নয়, অমিত এই স্বয়ং রবীন্দ্রনাথ। আসলেই তাই। তুমি কতটা গর্বিত, তুমি কতটা সৌভাগ্যবতী, স্বয়ং রবীন্দ্রনাথের সঙ্গে প্রেম করার সুযোগ পেয়েছ। এবং রবীন্দ্রনাথের চোখ দিয়ে অমিত যখন লাবণ্যকে দেখছে, তার অনুভূতিটি শোনো। অমিত জীবনে অনেক সুন্দরী মেয়ে দেখেছে, তারা উজ্জ্বল অথচ আচ্ছন্ন।
লাবণ্যর সৌন্দর্য সকালবেলার মতো, তাতে অস্পষ্টতা মোহনী। বিধাতা তাকে মানুষ করে তৈরি করবার সময় নারীর সৌন্দর্যের সঙ্গে সঙ্গে পুরুষের মননের ভাগও মিশিয়ে দিয়েছে। তাই লাবণ্য এত আকর্ষণীয়, তাই লাবণ্য এত নন্দিত। কাজে আমার কাছে ঋণ শুধু তোমার না, সমস্ত নারী জাতির এই রবীন্দ্রনাথের কাছে কৃতজ্ঞ থাকা উচিত। রবীন্দ্রনাথ প্রথম দেখিয়েছেন শুধু সৌন্দর্য কিংবা শারীরিক সম্পদ নয়, নারীর আরও কিছু গুণাবলী রয়েছে যা দিয়ে নারী মাথা উঁচু করে দাঁড়াতে পারে এবং বলতে পারে, মস্তক তুলিতে দাও অনন্ত আকাশ। শেষের কবিতা অনন্য সাদা রোমান্টিক উপন্যাস, যেখানে প্রেমের নতুনত্ব। আগের উপন্যাসগুলিতে কি দেখা যায় যে একজন পুরুষ বিপথগামী, বহুচারী। এই প্রথম বাংলা সাহিত্যে একটি নারী চরিত্র দেখা গেল যার নাম লাবণ্য। সে দুজন পুরুষকে ভালোবেসেছে, একজন অমিত এবং আরেকজন সফলদার। এই সুযোগ, এই সম্ভাবনা কিংবা এই আরম্ভ একমাত্র লাবণ্য থেকে দিয়ে শুরু হয়েছে এবং সেটি এতই প্রাসঙ্গিক যে এই যুগের একজন জনপ্রিয় গায়ক তারা গায়কিতে বলেছেন, যার মন বড় যত দেখে তো অবিরত তারাই তো ভালোবাসে বারবার। তুমি যেহেতু দুজনকে ভালোবাসার সুযোগ পেয়েছো, তার মানে তোমার মাঝে মহত্বের ভাগটুকু অনেক বেশি এবং এই ভাগটুকু স্বয়ং রবীন্দ্রনাথ মিশিয়ে দিয়েছেন। এবং সেই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র, নায়িকা চরিত্র লাবণ্য অতুলনীয়। আর কোনো সাহিত্যে এমন ধরনের চরিত্র বাংলা সাহিত্যে মোটেও খুঁজে পাওয়া যাবে না। কাজে তোমার এই মহত্ব সম্পূর্ণ রবীন্দ্রনাথ আরোপিত। তুমি নিজেই বলেছ তুমি অমিতকে ফিরিয়ে দিয়েছো কেতকীর কাছে। ফিরিয়ে দেওয়া মানে কি? বিসর্জন, ত্যাগ। আর কে না জানে এই ত্যাগ বা বিসর্জনের এই অন্য নাম মহত্ব, সেটি আমি তোমার হাত দিয়ে করিয়েছি। তার মানে কি? লাবণ্য চরিত্রের উপর মহত্বারোপের সম্পূর্ণ কৃতিত্ব এই রবীন্দ্রনাথের, যে কারণে কি অসাধারণ মমতায় লাবণ্য উচ্চারণ করতে পেরেছে অমিতের কাছ থেকে যখন বিদায় নিচ্ছে, মোর লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক, গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়, হে বন্ধু বিদায়। এমন অসাধারণ পংক্তি, এমন অসাধারণ ব্যঞ্জনায় আর কোন চরিত্র কবে বলতে পেরেছিল? তুমি পেরেছো, কারণ তুমি স্বয়ং রবীন্দ্রনাথের সৃষ্টি। বলা হয়ে থাকে, বাঙালি সমালোচকরাই বলেন, এই